দীর্ঘদিন পরে আরেকটা ইন্টেল বিল্ড, এবং ইন্টেল বিল্ড মানে এটার বাজেট হবে উড়াধুরা, পারফরমেন্স হবে কি হবে এটা বলে লাভ নাই। এবং ইন্টেলের প্রতি এই ভালোবাসাটা জিআই রাখছে গিগাবাইট। সো ইটস এ ইন্টেল প্লাস গিগাবাইট প্রোডাকশন বলতে পারেন। এইখানের কম্পোনেন্ট অনেকগুলোই আপনার কাছে কোনো সেন্স মেক করবে না, বাট স্টিল উইল ডু ইট। কাদের জন্য? ফর দ্য ইন্টেল ফ্যান। আমাদের বাজেট হচ্ছে 2 লাখ টাকা। চলেন দেখা যাক ইন্টেল সিস্টেমে কি কি পাওয়া যায়। আপনাদের সাথে আছে আমি অরুণ জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। যারা ইন্টেল প্রসেসর কিনে অলরেডি বাজেট অর্ধেক নষ্ট করে ফেলছেন, তাদের জন্য সাপোর্ট দেওয়ার জন্য গিগাবাইট প্রচুর পরিমাণে সাবসিডি দিচ্ছে। তাদের Z890 মাদারবোর্ডে Z890 UD গিগাবাইট, এটার দাম হইতেছে কত বলেন তো? এটার দাম হইতেছে 33,000 টাকা। তো 890 বোর্ড কখনো 33-এ পাওয়া যাবে এটা আসলে আমি আশা করি নাই, কিন্তু আমরা MSI 870 বোর্ড দেখছি এমডির জন্য, সেগুলো আপনার 35 রেঞ্জে পাওয়া যেত। ওইটাও খুব ভালো ডিল ছিল। বাট বুঝতেই পারতেছেন ইন্টেলের মাদারবোর্ড সেল করার জন্য প্রাইস ড্রপ করা লাগতেছে। কয়েকদিন আগে একটা গিগাবাইটের 690 বোর্ড দেখছি 13,000-এ সেল করা হচ্ছে। এনিওয়ে, তো যারা ইন্টেল ফ্যান তারা চাইলে এই বোর্ডটা নিতে পারেন, কারণ প্রাইস অনুযায়ী ইটস এ গুড ডিল। এটা VRM ফেজ হচ্ছে 12+1+2, বাট এই প্রাইস রেঞ্জে আপনার খুব ভালো যে আপনার VRM ইউজ হবে, মসফেট ইউজ হবে, ইটস নট লাইক দ্যাট। বাট এই প্রাইসে যা পাচ্ছেন আই থিঙ্ক দ্যাটস এ গুড ডিল। এছাড়াও আপনার এটার মধ্যে 2টা Zen 5 NVMe স্লট আছে, 2টা Zen 4 আছে। সো 4টা স্লট, ফুল একটা ATX বোর্ড, সব দিক থেকে হিসাব করলে এটা বেশ ভালো ভ্যালু প্রোভাইড করে। প্রসেসর হিসেবে ইন্টেলের আমরা ইউজ করতেছি 265K, which is technically a i7 বাট এখন হচ্ছে আলট্রা 7। 12টা ইকোর আর 8টা পিকোর, সব মিলে 20টা কোর, এবং আলট্রা সিরিজে কোনো হাইপার থ্রেডিং নাই। সো 20 কোর্স 20 থ্রেড। আরেকটা ঝামেলা হইতেছে, এটা ইন্টারন্যাশনাল মার্কেটে যখন লঞ্চ করা হয়েছে তখন দাম ছিল $400, কিন্তু ওইটার দাম এখন ইন্টেল সেল আউট করার জন্য 232 পর্যন্ত নামাইছে। কিন্তু বাংলাদেশে তো জানেন আগের শিপমেন্ট পরের শিপমেন্টের একটা ফ্যাক্টর আছে, এই কারণে বাংলাদেশে দাম কমে নাই। বাংলাদেশে এখনো দাম 44,000 টাকার মতো। এনিওয়ে, ইন্টেল ফ্যান্সদের জন্য আমার শুভকামনা। এরপর হচ্ছে SSD। কোনো Zen 5 SSD এই সিস্টেমে দেওয়াটা ঠিক হবে না, তাইলে এটার বাজেট আর কি রকেটের মতো হয়ে যাবে। তো এখানে আমরা গিগাবাইটের MDF বিল্ড, যেহেতু এটার মধ্যে ইউজ করতেছি G440 500GB একটা SSD, দাম 5,150 টাকার মতো। এটার মধ্যে কোনো DRAM নাই, বাট Zen 4 HMD আছে। সো এই প্রাইস রেঞ্জে খুব বেশি অপশন আপনার হাতে নাই, আর আমাদের হাতে তো নাই। আমাদের গিগাবাইট যেটা দিচ্ছে ওইটা দিয়ে আমরা বিল্ড করে ফেলছি। মেমোরি হিসেবে আমরা ইউজ করতেছি Corsair Vengeance RGB, এইটার 16GB 2টা কিট, 16, 1632। বাট এই মেমোরিগুলো হচ্ছে সম্ভবত গিগাবাইট টিম আপনার অনেক আগে Corsair থেকে নিছিল, CL36। যদিও বাজারে এখন CL28 আপনি পাবেন 6000 MTS। তবে রিসেন্টলি আপনার র্যামের দাম ভালোই বাড়ছে সব ব্র্যান্ড, কারণ আপনার মেমোরি চিপ যারা মেকার আছে, মাইক্রন, স্যামসাং, তারা সবাই একজোট হয়ে বলছে না, র্যামের দাম আর কমতে দেওয়া যাবে না। এই কারণে তারা প্রোডাকশন স্লো করে দিছে, দাম বেড়ে গেছে। তো 1632 6000 MTS হয়তো 13,000-এর মধ্যে কিনতে পারতেন, 13, 13.5-এর মধ্যে। এখন এটার দাম হয়ে গেছে 15,800 টাকা, এবং প্রবাবলি দিস ইজ গোয়িং টু বি নিউ নরমাল। কেস হিসেবে আমরা ইউজ করতেছি এই বিল্ডের মধ্যে মন্টেক, যেহেতু নাই, মন্টেকের খালাতো ভাই, সেটা হচ্ছে আপনার থার্মালটেকের ভিউ 270 প্লাস। দেখলে অনেকেরই মন্টেক স্কাই টুর কথা মনে পড়তে পারে। তো মন্টেক ওইখানে আপনার কালার নিয়ে একটা ভালোই ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছিল। তারা একটা ব্লু কালারের কেস লঞ্চ করে, যেটা আমরা বলতেছিলাম আলমারি কালার, আর মন্টেক বলতেছিল মরক্কো ব্লু। তো এখন থার্মালটেক যে কেসটা আনছে, ইট লুক ভেরি সিমিলার, ভেরি ক্লোজ। প্রাইস থেকে বিল্ড কোয়ালিটি সবকিছুই অলমোস্ট স্কাই টু এর মতনই, কিন্তু তারা অ্যাপ্লাই করছে গ্রিন কালার, এবং তারা এটার নাম দিচ্ছে মাচা গ্রিন। আমাদের কাছে এইটাকে দেখে মনে হইতেছে পাঞ্জাবের গ্রিন, স্পেশালি ওই সবুজ পাঞ্জাবি যেটা আপনি 2-3 ঈদে ব্যবহার করতেছেন। এই কেসটার মধ্যে 3টা ARGB ফ্যান আছে, তবে রেকমেন্ডেশন থাকবে আপনার এখানে ভেন্ডি ফ্যান ইউজ করতে পারেন, তাইলে পরে আপনার লুকটা একটু বেটার হবে। কন্ট্রোলার আছে, থার্মালটেকের ফ্যান, এই বিষয়ে কিছু না বলি। এই সিমিলার ক্যাটাগরির কিন্তু OEM কেসও বাংলাদেশে আছে, আবার ব্র্যান্ডের কেসও আছে। তবে যেটা হয় ইউজুয়ালি আমরা দেখি লুকটা অনেকটা সিমিলার থাকলে পরেও OEM কেসগুলো আপনার সাইজে ছোট করে ফেলা হয়, বিল্ড কোয়ালিটিতে অনেক কম্প্রোমাইজ করা হয়, যেটা প্রপার ব্র্যান্ডের কেসগুলোতে হয় না। তো এইটার দাম 10,500 হইলে পরে আপনি ওই 10,500 টাকার কোয়ালিটির SPCC শিটের ব্যবহার দেখতে পারবেন। আপনার হুটহাট চাপ দিলে কোথাও ট্যাপটপ খাবে না, মানে কোয়ালিটি প্রোডাক্ট। সো এই কারণে দামটাও OEM কেসগুলোর থেকে বেশি। সো যাদের বাজেট হচ্ছে 2 লাখ এর আশেপাশে, তাদের জন্য এই টাইপের কেস নেই বেটার। যদিও আমরা অনেক ড্রাগন দেখি যারা 2 লাখের মধ্যেও 3,500 টাকার কেস ব্যবহার করেন, তাদের জন্য কিছু বলার নাই, ইটস এ ম্যাটার অফ চয়েস, যে যেটা নেয়।
গিগাবাইটের এমডিএফ বিল্ড মানে সেই আপনাদের পরিচিত কুলার, যেটা আমরা প্রবাবলি এখন 2 বছর ধরে ইউজ করতেছি, গিগাবাইট X2 360। এটার দাম হচ্ছে আগে ছিল 26, এখন 23। এই কুলারটার মধ্যে একটা ডিসপ্লে আছে গোলগাল, এবং এটা আসলে গিগাবাইটের অরাস সিরিজের কুলার। তবে এই কুলারটার প্রাইস হিসেবে এটা একটু আন্ডাররেটেড বলা চলে। বাংলাদেশের বাজারে এটারে অতটা গুরুত্ব কেন জানি মানুষজন দেয় না, বাট ফর দ্য প্রাইস ইটস এ গুড কুলার। এই প্রাইস রেঞ্জে আপনি লিয়ানলির কুলার পাবেন, তারপরে কম দামে তো অনেক কুলার পাবেনই। তো এই প্রাইস রেঞ্জে আপনার NZXT আছে, লিয়ানলি আছে, সেগুলোর তুলনায় পারফরমেন্স হিসেবে এটা কোয়াইট ডিসেন্ট বলবো আমি। তবে অরাসের কুলারের প্রতি অনেকের একটা স্টিগমা থাকতে পারে, দ্যাটস ওয়াই অনেকে এটা ইগনোর করে, দ্যাটস ওয়াই এটা কোনো আন্ডাররেটেড। সো যারা গিগাবাইট ফ্যান আছেন তারা ডেফিনেটলি দেখতে পারেন, যারা ফ্যান না তারাও এটা চেক আউট করে দেখতে পারেন। আই থিঙ্ক ইটস এ গুড ডিল। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ইউজ করতেছি একটা হোয়াইট PSU, যেহেতু হোল বিলটা হোয়াইট থিমের মধ্যে রাখা হয়েছে। এটা হচ্ছে গিগাবাইটের একটা এক্সক্লুসিভ পাওয়ার সাপ্লাই, যেটা নাম হচ্ছে অরাস এলিট 1000 ওয়াট, প্লাটিনাম রেটেড 1000 ওয়াটের একটা PSU, দাম হচ্ছে 23,000 টাকার মতো। এবং এটার কেবলগুলো হোয়াইট। অনেক হোয়াইট পাওয়ার সাপ্লাইতে দেখা যায় ব্ল্যাক কেবল দিয়ে আসে, বাট ইন এ সেন্স এখানে কালার স্কিমটা ম্যাচ করতে পারতেছেন। অনেকগুলো পার্ট সামনে চলে এসে, স্পেশালি EPS 24 পিন, তারপরে আপনার 12 bhp WR। বাকি থাকে জিপিইউ। এখন প্রবলেম হইতেছে যে এই বিলের সাথে একটা মানানসই জিপিইউ, তাও আবার হোয়াইট, আমরা পাচ্ছিলাম না। এখানে যদি একটা আপনার জোটাক সলিড হোয়াইট দেওয়া হইতো 5090, দাম আপনার 3,69,70, তাইলে মনে হয় হোল বিলটা দেখতে অনেক ভালো লাগতো। আবার যদি যাদের বাজেট নিয়ে কোনো কম্প্রোমাইজিং নাই, তারা গিগাবাইট অরাস 5090 আইসটা নিতে পারতেন, ওইটাও পারফেক্ট হইতো। কিন্তু আনফরচুনেটলি এই মুহূর্তে গিগাবাইটের একমাত্র হোয়াইট কার্ড যেটা আছে, এটা হচ্ছে 4060। এটা দেখলে পরে আমি সহ সকলেরই মুড অফ হয়ে যাওয়ার কথা। তবে কিছু বলার নেই, যারা আসলে ইন্টেল বিল্ড করেন তারা মাঝে মধ্যে উল্টাপাল্টা বিল্ড করতে পারেন। তবে এইখানে রেকমেন্ডেড কার্ড শুরুই হবে আপনার 5070 থেকে। 5070 Ti, 80, 5090 এই টাইপের কার্ডগুলো আপনি এখানে লাগাইলে পরে জিপিইউর পারফরমেন্সটা প্রপারলি এনজয় করতে পারবেন। এখানে 4060 দেওয়াটা আসলে পয়েন্টলেস, বাট এমডিএফ বিল্ডে আমাদের মাঝে মধ্যে পয়েন্টলেস কম্পোনেন্ট ইউজ করতে হয়। থ্যাংক ইউ ইন্টেল, থ্যাংক ইউ গিগাবাইট। আমাদের টোটাল বিলের কস্ট 2,12,000 টাকা। এখন এই 4060 নিয়ে কি করবো আই ডোন্ট নো। চলেন বিল শেষ, বিরল দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমাদের আজকের বিল্ড এর পারফরমেন্স টেস্টিং সেগমেন্ট আপনাদের স্বাগত। তো প্রথমত আমরা এখানে পারফরমেন্স টেস্টিং এ Cinebench R23 Geekbench AI পর আমরা ব্লেন্ডার বেঞ্চমার্ক চেক করব। তো প্রথমত আমরা আমাদের সিস্টেমের আইডল টেম্পারেচারটা দেখে নিচ্ছি হার্ডওয়্যার ইনফো থেকে। সিস্টেমটি রান করছে অ্যারাউন্ড 34 ডিগ্রি সেলসিয়াস। আমাদের রুম টেম্পারেচার রয়েছে অ্যারাউন্ড 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আমাদের জিপিওটির কারেন্ট টেম্পারেচার দেখা যাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসের মতো। তো এখন আমরা শুরু করব আমাদের প্রথম টেস্টিং Cinebench R23 দিয়ে। আমাদের 10 মিনিট থ্রটল টেস্ট শেষে আমাদের সিপিইউর মাল্টিকোর এবং সিঙ্গেল কোর স্কোর চলে এসেছে। আমাদের মাল্টিকোর স্কোর দেখা যাচ্ছে 34,746 এর মতো এবং আমাদের সিঙ্গেল কোর স্কোর দেখা যাচ্ছে 2051 পয়েন্টের মতো। এখন আমরা যদি আমাদের সিপিইউ টেম্পারেচারের দিকে লক্ষ্য করি, আমাদের সিপিইউ টেম্পারেচার ম্যাক্স হিট করেছে 78 ডিগ্রি সেলসিয়াসের মতো, যা বলা যাচ্ছে যে অ্যাভারেজ।
এখন আমরা ব্লেন্ডার বেঞ্চমার্ক টেস্ট করে দেখব। আমরা এখানে ব্লেন্ডারের ভার্সন নিয়ে নিয়েছি 4.4.0। আমরা এখানে 3টি স্ক্রিন ইউজ করছি, মনস্টার, জাংশপ এবং ক্লাসরুম। তো প্রথমত আমরা এখানে সিপিইউর বেঞ্চমার্ক করব, দেন আমরা জিপিইউর বেঞ্চমার্ক করব। ব্লেন্ডারের বেঞ্চমার্ক শেষ। আমাদের ব্লেন্ডারের বেঞ্চমার্ক শেষে স্কোর এসেছে 461.92 মতো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের জিপিইউ বেঞ্চমার্ক করতে। আমাদের জিপিইউ বেঞ্চমার্ক চলে এসেছে। আমাদের জিপিইউ বেঞ্চমার্কের স্কোর অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমাদের স্কোর এসেছে 3133.65 মতো। এখন চলে যাচ্ছে আমাদের সিপিইউ জেটের বেঞ্চমার্ক করে দেখতে কত স্কোর আসছে। সাথে রেফারেন্স হিসেবে আমরা অন্য একটি প্রসেসর নিয়ে দেখব। আমাদের বেঞ্চমার্কের স্কোর চলে এসেছে হাতে। আমাদের সিপিইউর মাল্টি থ্রেডে দেখা যাচ্ছে যে প্রসেসরটি 15,615 মতো স্কোর করছে এবং সিঙ্গেল থ্রেডে দেখা যাচ্ছে 868 মতো। আমরা যদি এখন আমাদের এটির রেফারেন্স প্রসেসর হিসেবে রাইজেন 9 7950X নিয়ে দেখি, এখানে দেখা যাচ্ছে যে 16 কোরের প্রসেসর এটি এবং সেখানে দেখা যাচ্ছে যে 15,728 পয়েন্ট আসছে মাল্টি থ্রেডে এবং সিঙ্গেল থ্রেডে 767 মতো আসছে। মাল্টি থ্রেডে কিছুটা এগিয়ে থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গেল করে কিছুটা পিছিয়ে আছে। আমরা এখন গিগসের 3D ফার্মার্ক টেস্ট করে দেখব। আমাদের বেঞ্চমার্ক হিসাবে নিয়ে নিচ্ছি 2K রেজলিউশনে এবং স্টার্ট করে দিলাম। তো শুরুতে দেখা যাচ্ছে যে আমাদের FPS 83-84 মতো দেখা যাচ্ছে। আমাদের টেম্পারেচারটি দেখতে পাচ্ছেন 60-61 এবং হটস্পট টেম্পারেচারটি দেখা যাচ্ছে 72 থেকে 74 ডিগ্রি উঠে গিয়েছে। আমাদের ফার্মার্কের রেজাল্ট দেখা যাচ্ছে 4,904 পয়েন্ট স্কোর করেছে এবং FPS এভারেজ দেখা যাচ্ছে যে 81 মতো রয়েছে এবং আমরা যদি দেখতে পাই ম্যাক্স টেম্পারেচার হিট করেছিল 67 ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের ম্যাক্স ক্লক রয়েছে 2506 এর মতো এবং মিনিমাম ক্লক ছিল 1696 মেগাহার্জের মতো। নেক্সট চলে যাচ্ছে আমরা Geekbench 6 এর টেস্ট করতে। এখানে আমরা সিপিইউ এবং জিপিইউর বেঞ্চমার্ক করে দেখব কত কি স্কোর আসছে। আমাদের Geekbench 6 এর রেজাল্ট চলে এসেছে। আমাদের সিঙ্গেল কোর স্কোর করেছে 3114 মতো এবং মাল্টি কোর স্কোর দেখা যাচ্ছে যে 20,136 এর মতো। তো প্রসেসর অনুযায়ী আপনারা বুঝতেই পারতেছেন আমাদের স্কোরটি মোটামুটি এভারেজে রয়েছে। তো নেক্সট রেজাল্ট নিয়ে চলে এসেছি OpenCL এর স্কোর নিয়ে। আমাদের OpenCL এর স্কোর চলে এসেছে 1,05,042 এর মতো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের Geekbench 6 এর এআই টেস্টিং এ। তো Geekbench 6 এর এআই টেস্টিং আমাদের রান করার পর সিঙ্গেল প্রিসিশন স্কোর এসেছে 17,140 এর মতো এবং হাফ প্রিসিশন স্কোর এসেছে 29,959 এর মতো এবং কোয়ান্টাইজ স্কোর দেখতে পাচ্ছি আমরা 13,540 এর মতো। সো অ্যাজ আ 4060 এবং আমাদের ব্যাকএন্ড হিসাবে আমরা ডিরেক্ট এমএল নিয়েছি, সেই হিসাবে স্কোরটি মোটামুটি ভালোই বলা যাচ্ছে কম্পেয়ার টু 4060। আমরা নেক্সট টেস্ট হিসেবে সফটওয়্যার বেছে নিয়েছি OCCT এবং এখানে আমাদের সিপিইউ বেঞ্চমার্ক করার পরে স্কোর এসেছে সিঙ্গেল স্কোর এসিসি তে স্কোর এসেছে 1578 এর মতো এবং মাল্টিপল এসএসই তে এসেছে 1876 এর মতো। আমাদের সিঙ্গেল এভিএক্স এর স্কোর এসেছে 223 এর মতো এবং মাল্টিপল এভিএক্স এর স্কোর দেখতে পাচ্ছি যে 2782 এর মতো। চলে আসলাম আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। এখানে আমরা 3টি ফুটেজ নিয়ে দেখব, যেটা আমাদের 4K 60 fps ফুটেজ। তো 3টি ফুটেজ আমরা টাইমলাইনে দিয়ে দেখব কোনো ড্রপ ফ্রেম আছে কিনা, দেন আমাদের কম্বাইন্ড ফুটেজটি রেন্ডার দিয়ে দেখব কতক্ষণ সময় লাগছে। তো প্রথমত সনি FX30 ফুটেজটি আমরা টাইমলাইনে নিয়ে নিচ্ছি 4K ফুটেজ এবং আমাদের 1772টি ফ্রেম ছিল, কোনো ড্রপ ফ্রেমের দেখা মিলেনি। এখন চলে যাচ্ছে আমাদের নেক্সট ফুটেজ GS5 এর ফুটেজটি টাইমলাইনে নিয়ে নিচ্ছি, প্লে করে দেখা যাক কতক্ষণ লাগে। প্লেব্যাক শুরুতেই কোনো ড্রপ ফ্রেমে দেখা মিলছে না, স্মুথলি চলছে। সো রেজাল্ট চলে এসেছে, আমাদের টোটাল 1922টি ফ্রেমের ভিতরে কোনো ড্রপ ফ্রেমে দেখা মিলেনি। আমরা আমাদের সর্বশেষ টেস্ট ব্ল্যাকম্যাজিকের ফুটেজটি টাইমলাইনে নিয়ে দেখব কোনো ড্রপ ফ্রেম পাওয়া যায় কিনা। সেক্ষেত্রে নিয়ে নিচ্ছি ব্ল্যাকম্যাজিকের ফুটেজটি, প্লে করে দিলাম। কোনো ড্রপ ফ্রেমে দেখা মিলছে না, স্মুথলি রান হচ্ছে। ও এবং বলতে না বলতে 4টি ড্রপ ফ্রেমের দেখা মিলে গিয়েছে। তো শেষ হোক, তখন বলতে পারবো কতক্ষণে কতটি ড্রপ ফ্রেম দেখা যাচ্ছে। তো 1905টি ফ্রেমের ভিতরে আমাদের মাত্র 4টি ফ্রেম ড্রপ করেছে। সো বুঝতেই পারতেছেন আমাদের 4060 কিরকম কি ড্রপ ফ্রেম দিচ্ছে। সো এখন চলুন দেখা যাক কম্বাইন্ড ফুটেজটি কতক্ষণ লাগে রেন্ডার করতে। তো রেন্ডার করার জন্য আমরা কম্বাইন্ড ফুটেজটি টাইমলাইনে নিয়ে নিয়েছি।
এক্সপোর্ট করব, সেন্ড টু মিডিয়া এনকোডার দিব। ব্যাকগ্রাউন্ড থেকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোটি কেটে দিচ্ছি এবং স্টার্ট করে দিলাম। সো শুরুতে দেখা যাচ্ছে যে 1 মিনিট 30 সেকেন্ডের মতো টাইম নেবে। শেষ হলে বলতে পারবো যে কতক্ষণ টাইম নিচ্ছে। ইন টোটাল এক্সপোর্ট শেষ, আমাদের ফিনিশিং টাইম লেগেছে 246.996 সেকেন্ডের মতো। সো ইটস অ্যারাউন্ড 4 মিনিটের মতো। তো আমাদের মোটামুটি টেস্ট ডান। এখন আমরা গেমিং টেস্টে যাওয়ার আগে চলুন দেখে নেওয়া যাক আমাদের হার্ডওয়্যার ইনফোতে কত কি টেম্পারেচার উঠানামা করেছে। তো চলে যাচ্ছি আমাদের হার্ডওয়্যার ইনফোতে। আমাদের দেখা যাচ্ছে সিপিইউ টেম্পারেচার উঠেছে 66°C। আমরা যদি জিপিইউ টেম্পারেচার দেখি, আমাদের জিপিইউ টেম্পারেচার 69°C এর মতো উঠেছে ম্যাক্সিমাম। হটস্পট টেম্পারেচার দেখা যাচ্ছে যে 82°C এর মতো। চলে যাচ্ছে আমাদের নেক্সট সেগমেন্ট গেমিং টেস্টে। তো প্রথমত আমরা সাইবার পাঙ্ক টেস্ট করে দেখবো। তো আমাদের রেজাল্ট চলে এসেছে। আমাদের এভারেজ এফপিএস দেখা যাচ্ছে যে 50-এর মতো রয়েছে এবং মিনিমাম এফপিএস দেখা যাচ্ছিল 45-এর মতো। ম্যাক্সিমাম এফপিএস উঠেছিল 58 এবং রে ট্রেসিং অন ছিল। তো বলা যাচ্ছে যে এভারেজ এফপিএস পাওয়া যাচ্ছে আমাদের 4060 কার্ড থেকে। চলে যাচ্ছে আমাদের নেক্সট গেমে। তো আমরা এখানে সুপার রেজোলিউশন 50 দিয়ে নিয়েছি। সুপার রেজোলিউশনের স্যাম্পলিং ডিএলএসএস ছিল এবং ফ্রেম জেনারেশন অফ রয়েছে। আমাদের ফুল রে ট্রেসিং অন ছিল এবং আমাদের গ্রাফিক্স প্রিসেট থেকে আমরা ভেরি হাই সিলেক্ট করে নিয়েছি। ব্যাকে চলে যাচ্ছি এবং আমাদের বেঞ্চমার্কটি স্টার্ট করছি। দেখা যাক কত কে এফপিএস ওঠানামা করছে। আমাদের বেঞ্চমার্ক রেজাল্ট চলে এসেছে। আমাদের এভারেজ এফপিএস শো করছে 38-এর মতো এবং ম্যাক্সিমাম উঠেছিল 46 এফপিএস এর মতো। মিনিমাম রয়েছে 32 এফপিএস এর মতো। চলে যাচ্ছি আমাদের নেক্সট গেমে। সো চলে এসেছি আমরা ফোর্জা হরাইজন 5-এ। তো চলুন শুরু করা যাক। তো আমাদের গেম খেলা শেষ হয়ে গিয়েছে। চলুন এবার হার্ডওয়্যার ইনফো থেকে আমাদের জিপিইউ টেম্পারেচারটি দেখে নেওয়া যাক কিরকম কি জিপিইউ টেম্পারেচার হিট করেছে। তো আমাদের জিপিইউ টেম্পারেচার দেখা যাচ্ছে যে হিট করেছিল 70.8°C এবং জিপিইউ হট স্পট টেম্পারেচার হিট করেছিল 87.6°C। সো এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের আজকের বেঞ্চমার্ক এবং পারফরমেন্স টেস্টিং। আশা করি আপনাদের একটি ধারণা দিতে পেরেছি এটি দিয়ে আপনি কিরকম কি গেমিং এবং পারফরমেন্স পেতে পারেন। তো দেখা হবে অন্য কোনো বিল্ড ভিডিওতে। আশা করি সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পিসি বিল্ডার বাংলাদেশের সাথেই থাকবেন। ধন্যবাদ।